নতুন গান বেশ অনেকগুলো হয়ে আছে। সালমার সাথে এটা আমার মনে হয় প্রথম গাওয়া। ক্লোজ আপের টিম যে কোনো জায়গায় থাকলে আমার কাছে মানে অন্যরকম একটা ভালো লাগা, রিইউনিয়ন হয়ে যায়। আমার ইচ্ছে ছিল যে আমি সংসার করব, খুব মনোযোগ দিয়ে করব, কাজ থেকে একটু ব্রেক নিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আমার ব্রেকটাই আসলে ওভাবে হয়নি। হৃদয় খানের সাথে নতুন গান আসছে, এটা শুটিং করে ফেলছি আসলে। এটাও আমি জাদুর আগে পিছে রিলিজ করে দিব আসলে। উড়াল পাখি করে আমায় বড় জ্বালাতন, সেই জ্বালাতে ধিকি ধিকি জ্বলি সারাক্ষণ, সুযোগ পেলে চতুর পাখি উড়াল দিতে চায়, মনটায় আমার খাখা করে ভীষণ যাতনায়। ও পাখি পাখি রে তোরে শুধু ডাকি রে, রোদের রাঙা ভোর নিশি ঘন ভোর তোরে ছবি আঁকি রে। সবাইকে ওয়েলকাম করছি আইসিসিএল প্রেজেন্স টিবিএস স্পটলাইটে। দর্শক, আজ আমার সঙ্গে এমন একজন অতিথি রয়েছেন, যখন তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন এই বিনোদন অঙ্গনে, সেই গল্পটা একটু আলাদা। তখন কেবলমাত্র তিনি কৈশোরে পদার্পণ করেছেন এবং তারপর বাংলাদেশের সেই সময়ের অত্যন্ত জনপ্রিয় একটি রিয়ালিটি শো, এবং অবশ্যই সঙ্গীত বিষয়ক রিয়ালিটি শো, যেই শো তাকে পুরো দেশবাসী, বাংলা ভাষাভাষী মানুষের কাছে অন্যরকমভাবে পরিচিতি এনে দিয়েছিল। এবং সেই মানুষটি এক এক করে সময়ের পরিক্রমায় নিজেকে আরও বেশি তৈরি করেছেন, সঙ্গীত অঙ্গনে তৈরি করেছেন নিজের একটি শক্ত পাকাপোক্ত অবস্থান, এবং সেই সাথে সবার ভালোবাসা কেড়ে নিয়েছেন তার গানের জাদু দিয়ে। যদিও জাদু আসছে সামনে, কিন্তু তাকে আমরা কখনো ডাকি গানের পাখি বলে, কখনো বলি পাগলি সুরাইয়া, কখনো তিনি আমাদের আসমানি। এবং যার কথা বলছিলাম দর্শক, তিনি তার সুরের মধ্য দিয়ে, গানের মধ্য দিয়ে, তার গায়কের মধ্য দিয়ে আমাদের মন জয় করেছেন বেশ অনেক দিন আগে। আমার সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার সঙ্গীত শিল্পী সানিয়া সুলতানা লিজা। হ্যালো। হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক। খুব সুন্দর লাগছে। তোমাকেও খুব ভালো লাগছে, এবং তোমার সাথে আড্ডা দিব সেই ভেবেই ভালো লাগছে, কারণ এত সুন্দর করে কথা বলে তুমি আজকে, এত গুছিয়ে এত সুন্দর করে একটা ইন্ট্রোডাকশন দিয়েছো আমার। কি কি বলেছি জানি না, কারণ হয় কি, আমার এখন একটা মুশকিল হয়ে গেছে, মানে এত এত ভালোবাসার মানুষ, এদেরকে আমি এতবার ইন্ট্রোডাকশন দিয়ে দিয়ে পরিচয় করিয়েছি যে নতুনত্ব বের করতে গেলে আমি বিপাকে পড়ে যাই। বাই দ্য ওয়ে, ঈদ কেমন কাটলো? বাক্সবন্দি ঈদ বলি, বাট ঈদের দিনটা আর ঈদের আগে পরে একটু চেষ্টা করি ফ্যামিলির সাথে সময় কাটাতে, বাট খুবই ফ্যামিলি ওরিয়েন্টেড আমি জানি। কিন্তু এই সময়টা আমাকে বিজনেস স্ট্যান্ডার্ড একটু চুরি করে আমাকে বের করে নিয়ে এসেছে, যেহেতু খুব কাছাকাছি মনে হচ্ছিল যে ঈদের দিনে বা ঈদের পর দিনে এইরকম সুযোগ হাতছাড়া করা যাবে না। পরে চলে এসেছি একদম। আর আমার বিভিন্ন চ্যানেলগুলোতে যে প্রোগ্রামগুলো রেকর্ড হয়েছে, সেই রেকর্ডেড প্রোগ্রামগুলো সবাই মিলে লাইভও আছে বিভিন্ন চ্যানেলে। হ্যাঁ, লাইভ কিছু আছে সামনে, সরাসরি গাইবো সবার পছন্দ। আমার সঙ্গে দেখা হচ্ছে ঈদের পঞ্চম দিন সম্ভবত। হ্যাঁ, তৃতীয় চতুর্থ পঞ্চম 3 দিনই আছে। আরো কিছু রেকর্ডেড প্রোগ্রামও আছে বিভিন্ন চ্যানেলে, সেগুলো দেখবো। ঈদের দিন লিজা তার ফ্যামিলির জন্য কি বানিয়েছে, পাস্তা নাকি সেমাই? তোমাকে আমি যেগুলো পারি সেগুলো তোমাকে খাইয়েছি। আমি অত রান্না পারি না এখন, আমি মানে নতুন রাঁধুনি। এবং তোমাকে যখন আমি পেয়েছিলাম তখন আমি জোর করে হ্যাঁ এটা খাও এটা খাও, খেয়ে রিভিউ দাও। না, পাস্তা ভালো হয়েছিল, সেমাইটাও ভালো হয়েছিল। আমি সেমাইটা বেশি খেয়েছিলাম কারণ আমি সেমাইটা পছন্দ করি বেশি। হ্যাঁ, তুমি একটু সুইট লাভার, বোঝা মানে আমি তখন বুঝেছিলাম যেভাবে মিষ্টি করে কথা বলে সেরকম মিষ্টিও তোমার পছন্দ। এবার তুমি সবুজ ভাইয়ার জন্য কি বানিয়েছো? এবারও তাই, মানে তখন ছিল একটু শিক্ষানবিশ, মানে একবার প্রথমবার করলে তো একটু ভুল ত্রুটি হয়। আর আমি তো আসলে মানে রান্নার একদম জিরো, আমি আসলে কিচ্ছু পারি না। তো আমি সেখান থেকে একটু একটু করে শিখেছি, তো সেখান থেকে তোমাকে একটু খাইয়েছিলাম। এখন আমি ওগুলাই আর একটু ভালো করে প্র্যাকটিস করে বানাবো। মানে একদম ওই যে সঙ্গীতে যেরকম পাকাপোক্ত, এখানে এরকম পাকাপোক্ত হবার চেষ্টা চলছে। হ্যাঁ, একদম অদম্য চেষ্টা। এবং আমি জানি তুমি এখানে ভালো করবে, কারণ যারা সঙ্গীত শিল্পী কিংবা অভিনয় শিল্পী, মানে শিল্পী মূলত যারা শিল্পীরা সামহাউ খুব ভালো রাঁধে, মানে ওটাও তো শিল্প। তোমার রান্না কবে খাবো? আমি খাওয়াবো, আমার রান্না ভালো। আমি খাওয়াবো, ডেফিনেটলি খাওয়াবো। আচ্ছা, ড্রেসটা কে দিয়েছে? ড্রেসটা খুব সুন্দর। ড্রেসটা দিয়েছে আমার একমাত্র ছোট ভাই।
এবং আই এম সো হ্যাপি। লাস্ট কয়েকটা ঈদ সে সুন্দর সুন্দর কাপড় দিচ্ছে, আমি পরার সুযোগ ওভাবে পাই না। দেখা যায় যে দাওয়াতে পড়েছি বা অনেকগুলো সে নিয়ে এসেছে, সেগুলো আমি আবার একটু অল্টারেশন করতে হয়েছে। বাট এইবারের কাপড়টা দেখলাম যে খুব সুন্দর ফিট হয়েছে এবং বাহ। আমার খুব ভালো লেগেছে। তার পছন্দ ভালো। অবশ্যই মনে হচ্ছে আমি তো হঠাৎ তাই। করে লক্ষ্য করলাম তোমার জীবনে হ্যাঁ শয়ের একটা আধিক্য আছে। হ্যাঁ, মানে আচ্ছা। সবুজ ভাইয়া তোমার অর্ধাঙ্গ, তোমার একমাত্র ছোট ভাই যে তোমার সবকিছু টেক কেয়ার করে। হ্যাঁ মানে তুমি না জানলেও সে জানে তোমার কোন গানটা কবে রিলিজ হচ্ছে। একদমই শুভ শুভ। শয়ের আধিক্য আছে আসলেই, তো এটা তো আমি খেয়াল করিনি। হ্যাঁ আমি মাত্রই ভাবলাম, আমি আগে খেয়াল করিনি, আজকে মনে হলো। বাট ঈদে আঙ্কেল আন্টি ইয়াশা সবাইকে নিয়ে কেমন সময় কেটেছে? খুবই ভালো। আর ইয়াশার তো তুমি জানো প্রতিটা মুহূর্ত মানে তার বেড়ে ওঠাটা টুকটুক করে একদম খুব এনজয় করছি। মানে এত এক্সপ্রেশন তার, এক এক দিন এক একটা এক্সপ্রেশন দিচ্ছে। একদিন পিকাবু করছে, একদিন ক্ল্যাপ ক্ল্যাপ করছে, একদিন বোপ, মানে নতুন নতুন জিনিস সে করছে আর অনেক এক্সপ্রেশন দেয়। তো খুব এনজয় করি। আর এখন তো আমাদের সবার ঈদ আসলে ইয়াশাকে নিয়ে। খুব স্বাভাবিক। ইয়াশা যখন টেলিভিশনে মাকে দেখে তখন সে কি এক্সপ্রেশন দেয়? ও এরকম আর কি, মানে মাম্মা আর কোনো কিছু, মানে তখন সে আর দেখবে না, বুঝে না তখন না। আর তখন তুমি সারাদিন ডাকো বা আমার গান হলে বিশেষ করে ও মানে যখন একটু একটু করে বড় হচ্ছে এবং ওর সামনে যখন রেডি হয়েছি যেই গানগুলো, সে ওগুলো সব বুঝতে পারে। সে তো শোনে বাসাতে তুমি যখন না রেওয়াজ করো বা যেই কাপড়গুলো পরে শুটিং এ যাচ্ছি, যেই শুটগুলো হয়েছে, এবং সে জানে আমি রেডি হয়ে শুট করে এসেছি এবং সেই গানগুলো যখন বের হয়েছে, রিলিজ হয়েছে, সেগুলো সে বেশি দেখে। আমি দেখেছি আগের গানগুলোর থেকে মানে ওর সামনে যেগুলো রেডি হয়েছি সে ওগুলো খুব দেখে। ও তো শুনে শুনে বড় হচ্ছে, এই জন্য ওগুলোর মনের মধ্যে বেশি গেঁথে যায়। বাই দ্য ওয়ে, নতুন গানের প্রসঙ্গে যাব। নতুন গান বেশ অনেকগুলো হয়ে আছে আসলে। একটা দেখছিলাম ফেসবুকে কবির বকুলের লেখা, যেটা বেতারের জন্য গেয়েছো 4 জন মিলে। হ্যাঁ 4 জন মিলে গিয়েছি, এটা খুবই আমাদের একটা স্পেশাল গান। ঈদ মোবারক। দেখা যায় যে রোজা শেষ হওয়ার পরেই দেখা যায় আমরা রমজানের রোজার শেষে গাই, তো ওইটার মতোই এটা আরেকটা মজার গান। আর সবচেয়ে ভালো লাগে হচ্ছে আমরা 4 জন, সালমার সাথে এটা আমার মনে হয় প্রথম গাওয়া। সাব্বির জামান, হ্যাঁ রাজীব ভাই সাব্বির ভাইয়ের সাথে করেছি গান আরো, বাট সালমার সাথে এটা আমার একসাথে আমরা প্রথম গাওয়া। খুব এনজয় করেছি আসলে। আমরা যখন মানে ক্লোজ আপের টিম যে কোনো জায়গায় থাকলে আমার কাছে মানে অন্যরকম একটা ভালো লাগে, রিইউনিয়ন হয়ে যায়, অন্যরকম ভালো লাগে আসলে। আর কবির বকুল ভাই তো আমাদের সবার খুব পরম শ্রদ্ধেয়। জাদু গানের কথা আমি একটু শুরুতে লিংকে বলছিলাম যে আমাদেরকে জাদু করেছেন, জাদু আসছে সামনে, এবং বেলাল খানের সাথে আবার একটা কাজ, কারণ পাখিকে আমরা এখনো ভুলতে পারি না, সেটাও বেলাল খানের সঙ্গে ছিল। সেই কাজটা কবে নাগাদ দেখতে পাবো? এটা আমরা প্ল্যান করেছি ঈদের কিছুদিনের মধ্যেই। গানটা তো বেশ আগেই আমরা রেডি করে রেখেছিলাম উইথ মিউজিক ভিডিও। হ্যাঁ কিছুদিনের মধ্যেই, কারণ আমরা দেখা যায় ঈদের মধ্যে অনেক কাজের ভিড়ে দেখা যায় সুন্দর কাজগুলো একটু পিছনে পড়ে যায়। তা আমি এবং বেলাল ভাই দুজনেই চিন্তা করলাম যে সব শেষে আমরা জাদু নিয়ে আসব। সেজন্যই আসলে আমাদের প্ল্যানিং ওভাবে করা। আর পাখি গানের পর আমরা আসলে অনেক কাজের কথা হয়েছে, বেলাল ভাইয়ের সাথে গানের কথা হয়েছে, কিন্তু আমরা কেউই মানে অন্যান্য কোম্পানিও চাচ্ছিল যে আমরা একসাথে কাজ করি, কিন্তু আমরা আসলে ওই রকম গান পাচ্ছিলাম না, ওইরকম ভাইবওয়ালা একটা রিদম থাকবে, ডিফারেন্ট একটা ট্র্যাক, হ্যাঁ ওই রকম পাচ্ছিলাম না দেখে কিন্তু কাজ বেশ অনেকদিন ওই রকম গান দেইনি। বাট জাদু গানটা আসলে আমার মনে হয় আমি খুব আশাবাদী, খুব সুন্দর একটা। যদি কিছু মনে না করো, একটু খালি গলায় কি শোনানো যাবে নাকি বারণ আছে? রিলিজ হলে ভালো হতো, তারপরও একটু ঈদের দিন, মানে ঈদের সময় যেহেতু। কি জাদু 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 করিলি, পিরিতের বাণী আমায় মারিলি, কি জাদু 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 করিলি, পিরিতের বাণী আমায় মারিলি। দারুণ, মানে মারাত্মক রোমান্টিক গান। হ্যাঁ একদমই, এটা খুবই ডিফারেন্ট হবে আশা করছি। বাট এটা আসলে বলা যায় না গান নিয়ে। আসলে অনেক সময় দেখা যায় যে একটা গান নিয়ে খুব আশাবাদী যে এই গানটা আসলে দর্শকরা পছন্দ করবেই বা ভালো লাগার মতো, দেখা যায় ওই গানগুলোর ওইরকম রেজাল্ট হচ্ছে না। এটা হয়, তো কিছু বলা যায় না, কিন্তু ভালো লাগে তোমার আত্মা তৃপ্তি, মানে তুমি মানে আত্মা তৃপ্তি যোগায় তোমার, রাইট?
এটা তো বলতে পারো যে ভালো গান যখন তুমি করো। একদমই। আমি আমি আমার বেশ অনেক বছর ধরেই আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য গান করছি, মানে আমার একান্ত নিজের ভালো লাগার। দেখা যায় যে ওই কাজগুলো আমি আমার নিজের ভালো লাগা থেকেই করি, নিজের ইনভেস্টমেন্টে করি, আমার নিজের প্রোডাকশন থেকে করি, যাতে গানটা যে শুধুমাত্র আমি দর্শকদের জন্য গাইছি তা না, আমার নিজের ভালোবাসা থেকেও গাইছি, আমার নিজের মনের একটা খোরাক। তো সেই চিন্তা করেই কিন্তু আসলে আমার কাজগুলো ওভাবে করা। খুব স্বাভাবিক। আমি যেটা শুরুতে বলছিলাম যে যখন কৈশোরে তিনি পদার্পণ করলেন, সেই সময় একটা রিয়ালিটি শোর মাধ্যমে পুরো দেশের কাছে তার পরিচিতি মিলল। সময়টা অনেক দীর্ঘ, যদিও তুমি একদম শুরু করেছো ছোটবেলা থেকে, একদমই, যার জন্য এরকমটা মনে হয় যে অনেক দিন কিন্তু শুরুটা হ্যাঁ। খুবই ছোট সময় থেকে। আমার মনে আছে এখনো যে রবি রাবিরে আমি বসে আছি, তুমি এলে আমার গেস্ট হয়ে, এবং আমি একটা গানের রিকোয়েস্ট করলাম এবং ওইটা তোমার প্রথম শো ছিল, প্রথম উপস্থাপনা শো ছিল। উপস্থাপনা আরো আগে থেকে, মানে আরো আগে থেকে না, এটা বলে ভুল হবে, বাট ওইটা আমার শুরুর দিককার, প্রথম দিককার শো, মানে বেসরকারি টেলিভিশন চ্যানেলে বোধহয় প্রথম শোটা আমার। আচ্ছা, হ্যাঁ, আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম যে হ্যাঁ তুমি কি নতুন বা তুমি ভয় পাচ্ছো নতুন, কিনা, তোমাকে আজকে প্রথম দেখছি। হ্যাঁ, একটু ভয় পেও না, একটু দেখছিলাম যে তুমি স্ক্রিপ্ট বারবার পড়ছিলে, মেমোরাইজ করছিলে, আর তুমি তো মাশাআল্লাহ অনেক মেধাবী, এবং তোমার স্ক্রিপ্ট পড়া দেখে বুঝতে পারি তুমি যে কোনো অনেক ভালো উপস্থাপক ছিলে, তুমি সেটা বাদ দিয়ে শুধু সঙ্গীতে মনোনিবেশ করেছো, মানে দিস ইজ এ ভেরি গুড ডিসিশন। অবশ্যই আমার কাছে মনে হয় যেটাই ঠিক আছে। আসলে হয়েছিল কি তখন হঠাৎ করে আসলে করতে করতে মানে উপস্থাপনায় বেশ অনেক কাজ হয়ে গিয়েছিল। আর আমি কিন্তু তোমরা উপস্থাপনা যারা করছো, তোমরা কিন্তু মানে ভ্যারাইটি, মানে সব ধরনের কাজ, তুমি সঙ্গীতের প্রোগ্রাম উপস্থাপনা করেছো তোমরা, কিন্তু আমি শুধুমাত্র গানের প্রোগ্রাম করতাম। এবং আমি ওটাকে আসলে উপস্থাপনা ধরি না, কারণ আমি আমার ফিল্ডে যারা আছে, আমার গান বন্ধু যারা আছে, তাদের সাথে তো আমার কম বেশি কথোপকথন হয়ই, তো আমি সেই কথাগুলোই আর কি স্ক্রিনে বসে করতাম আর কি। ওটাকে উপস্থাপনা উপর বলা যায় না মনে হয়। সুন্দর করে পাখির মতো করে কথা বলছে। আচ্ছা, ভাইয়ার সঙ্গে কি বিষয় নিয়ে তোমার রাগারাগি হয়? সব বিষয় নিয়ে, আবার সব বিষয় নিয়ে না। আচ্ছা, বাট সে রাগ করলে কখন এমন হয় যে গান আমরা সিরিয়াস রাগ হয় না, আসলে খুব সিরিয়াস রাগ হয় না। মানে দেখা যায় যে হুটহাট ও কিছু নিয়ে বলেছে, এটা আমার পছন্দ হচ্ছে না, আমি শাউট করলাম, ও আবার আরেক সময় দেখা গেল আমার কিছু পছন্দ হচ্ছে না, ও শাউট করলো, বাট এতটুকুই শেষ। এটা নিয়ে আমরা বেশি থাকি না। আবার এই জিনিসটা হয় যেটা আমার ভালো লাগছে না, আমি শাউট করলাম, ওটা দেখা যায় যে ও আমার সাথে তখন তর্ক করলো বা কথা বললো, কিন্তু পরে দেখা যায় সেটা আর করছে না। আমার বেলায় তাই ওভাবে হয়ে যায়। আমি জানি না এইটা কতদিন থাকবে, কারণ সম্পর্ক যত পুরনো হয় তত মনে হয় তিক্তও হয়, গভীরতা বাড়ে অবশ্যই, ধরনটা বদলায়। হ্যাঁ, ধরন বদলায়। আবার আরেকটা জিনিস হয় যে একসাথে থাকতে থাকতে আর মানে গায়ে লাগে না, যে যা ও যা ইচ্ছে তাই করুক বা আমি যাই। যদিও মানে ওর সাথে আমার পরিচয় বেশ অনেক বছর, 8-10 বছর হয়ে যাবে, সংসার তো খুব নতুন। হ্যাঁ, বাট তারপরে আমার কাছে মনে হয় যে খুব গোছানো সবকিছু, এবং মাশাআল্লাহ ইয়াশা আসার পরে সম্পর্কটা একটু অন্যরকম হয়ে গেছে এবং অনেক বেশি আলো নিয়ে এসেছে ইয়াশা। হ্যাঁ, একটা বাচ্চা হলে তো আসলে এরকমই হয়, মানে এবং তুমি খুব দ্রুত কাম ব্যাক করেছো, মানে উইদিন 3 মান্থস মেবি, আমি ভুল না করলে 2 or 3 মান্থস। আমি আসলে গ্যাপটা ওভাবে নেইনি, আর আমি ব্যাপারগুলো আসলে ওভাবে চাইনি। আমার ইচ্ছে ছিল যে আমি সংসার করব, খুব মনোযোগ দিয়ে করব, তারপরে আমার সুন্দর যদি আল্লাহ দেয় আমার বাচ্চা যখন হবে, সেটাও আমি খুব প্ল্যান ওয়াইজ করব। মানে আমি কাজ থেকে একটু ব্রেক নিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আমার ব্রেকটাই আসলে ওভাবে হয়নি। কারণ ইয়াশা যখন পেটে, আমার প্রায় 5-6 মাস পর্যন্ত, আমি 4-5 মাস পর্যন্ত আমি কাজ করেছি, এবং আমি তখন আমি রিয়েলিটি শোর জাজমেন্টে ছিলাম, ইয়াংস্টার। হ্যাঁ,
ওই সময়টা দেখা গেল যে আমি প্রায় 3 মাস 4 মাসের মতো পুরো স্ক্রিনে আছি। তো মানুষ কিন্তু ওভাবে আমাকে বুঝতে gap পারেনি, গ্যাপটা বুঝতে পায়নি, পাইনি, হ্যাঁ। গ্যাপটা পাইনি। তারপর আবার যখন ইয়াশা হওয়ার 2.5 মাসে আমরা বাংলাদেশে ব্যাক করি, 1.5 মাসে। হুম হুম হুম। তো 2 মাস পরে থেকে আসার পরেই আমি আবার আমার নতুন দুটো মিউজিক ভিডিও নিয়ে আসি আমার চ্যানেলে। তো মনে হয় না আমি গ্যাপ নিয়েছি, না, মাঝখানে মনে আমার হয় কাছে 3-4 মনে হয়নি। মাস মানে হলো হয়তো। কি যে হুট করে আমরা নিউজটা পেলাম, এরকম একটা ব্যাপার ছিল। মানে বলছিলাম যে আমি আসলে প্ল্যান করে চাচ্ছিলাম, কিছু ভালো প্ল্যান ছিল। ওয়াইজ হয়নি। মানে প্ল্যান ওয়াইজ না হলেও কখনো কখনো খুব ভালো হয়। হ্যাঁ, আচ্ছা, একটা ব্যাপার বলো, ভ্যালেন্টাইন ডে তে আমরা দেখেছি হ্যাঁ। যে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে দুটো গান হুম, এসেছিল, হুম, তিতা হুম, কথা, আরেকটা হচ্ছে হুম। এই মুহূর্তে ভুলে গেলাম, তুমি এলে। তুমি এলে। সো দুটো গানের প্যাটার্ন কিন্তু একদমই আলাদা। আলাদা একদমই, হ্যাঁ, হ্যাঁ। ওই দুটো গান নিয়ে একটু শুনতে চাই। তিতা কথাটা ছিল একদমই এই সময়ের গান। হুম, মানে যে এই ধরনের গান আমার করাই হয় না, মানে জেনারেশন জেড এর। হ্যাঁ, হ্যাঁ। জেন জি এর হ্যাঁ। গান। তো সেখানে একটু র‍্যাপ আছে, একটু কথা নির্ভর গান, কথা বলেছে বেশি। আর আমার অল্প একটু পার্ট ছিল, কিন্তু আমার কাছে ভালো লেগেছে। এই জেনারেশনের সাথে একটু গলা মেলালাম, গাইলাম। ডিফারেন্ট হলো ব্যাপারটা। একদমই অন্যরকম অভিজ্ঞতা। এই জন্য শুধুমাত্র কাজটা করি। আর তুমি এলে একদমই পুরো উল্টো। আমার একদমই ভালো লাগার 60s এর বা 70s এর যে গানগুলো, খুবই মেলোডিয়াস। যেগুলো শুনে শুনে আমি বড় হয়েছি, হুম, হুম, গান হুম, হুম। শিখেছি, ওইরকম আঙ্গিকের একটা গান আমি চেয়েছিলাম, এবং তুমি এলে গানটা আসলে ওইরকম। হৃদয় খানের সাথে নতুন গান আসছে, হুম, খবর পেলাম। হ্যাঁ। সেটা কবে আসছে? এটা শুটিং করে ফেলছি আসলে। কিছুদিন আগে ঢাকার বাইরে শুটিং করেছি আমি এটা। আর এইটার টাইটেল হচ্ছে নেই অধিকার। আচ্ছা এটাও আমি জাদুর আগে পিছে রিলিজ করে দিব আসলে। আচ্ছা। বাট আমি চাচ্ছিলাম যে কাজগুলো হয়ে থাক, কারণ তুমি জানো আমাদের শো এর অবশ্যই, যখন হ্যাঁ। প্রেসার দেখা যায় আগে পরে, যে ঈদের পর আবার শুরু হয়ে যাবে আমাদের শো এর প্রেসার, তখন আর সময় থাকে না। তখন আর ওভাবে সময় থাকে না, গানগুলো থাকতে থাকতে পুরনো হয়ে যায়। কারণ গানের মিউজিক ভিডিও না হলে গানগুলো আমি আবার ওভাবে দিতেও পারছি হুম, না। হুম, হুম। সেজন্য আমি একটা দুটো যেটাই আমি সময় পাচ্ছি করে নিচ্ছি, এন্ড রিলিজ হয়ে যাবে। সেটার জন্য আমার ইউটিউব চ্যানেল লিজার সাথে থাকতে হবে। আচ্ছা, আবার ঈদের প্রসঙ্গে চলে হ্যাঁ। আসি। ঈদ সালামি, হুম। ঘুম থেকে ওঠার পর সবার আগে কে সালামি দেয়? আঙ্কেল, আন্টি, নাকি সবুজ ভাইয়া, না শ্বশুর শাশুড়ি? আম্মুই তো দেয়। আম্মুর সাথেই তো থাকছি। শ্বশুর হ্যাঁ। শাশুড়ির সাথে তো এখন ওইভাবে থাকা হচ্ছে না। জানি না। বাট আমার আব্বু, যে আমার শ্বশুর আব্বা, তো উনি দেখা যায় সালামি আগেই পাঠিয়ে দেন। বা আম্মুও তাই, শাশুড়ি। বাট আমি তো আমার আব্বু আম্মুর সাথে থাকি। তো আব্বুর আগে দেখা যায় আম্মু এই ব্যাপারগুলোতে খুবই তোমার সতর্ক। জীবনে মানে আন্টি যে কত বড় ব্লেসিং! হ্যাঁ। ও মাই গড! শুধুমাত্র আম্মুর কথা বলো না, আম্মু, আব্বু, আব্বু, আমার সবাই ছোট সবাই ভাই, সবাই সবাই। তিনজনই হ্যাঁ, মাশাআল্লাহ। আমার আমার ক্যারিয়ারের এফোর্টটা শুধুমাত্র আমার একার না, এই একদম পুরো ফ্যামিলির। এবং আমার কাছে মনে হয় ইয়াশা যদি নানিকে কখনো মা ডাকে তাহলে ভুল করবে না। না, সে মা আবার খুব ভালো চিনে। ও, তোমার সাথে সামনে নিশ্চয়ই হ্যাঁ, একটা চুর হবে, হ্যাঁ। তখন তুমি আসলে বুঝতে ইনশাআল্লাহ, পারবে ইনশাআল্লাহ, পুরোটা। ইনশাআল্লাহ। বাট আমার কাছে মনে হয় যে সে নানির কাছে থাকে, নানি তাকে মানে হুম। একদম ছোট থেকে একটু একটু করে বড় করছে। হ্যাঁ, মাত্র তো খাওয়াচ্ছে। হ্যাঁ, আমি তো খাওয়াচ্ছে। ওর খাবারও রান্না করতে পারি না। এখন তো তাহলে বাড়তি খাবারগুলো আম্মুই সুন্দর বানাচ্ছে, এবং কোন সময় কোন মানে মিলের প্ল্যানটা সেটা আম্মু খুব ভালো করে করে আসলে। আবার কবে ট্যুর দিচ্ছ পুরো ফ্যামিলি সহ? ইয়াসার জন্মদিনে তো আমরা ঘুরে আসলাম দেখছিলাম কক্সবাজার। কক্সবাজারে। হ্যাঁ, ওর যেহেতু রোজার সময় ডেস্টিনেশন ছিল। বার্থডে উদযাপন। হ্যাঁ, তো ডেস্টিনেশন বার্থডে করলাম আমরা সবাই মিলে। এবং তুমি জানো যে আমি ফাঁকা পেলেই, এবং দেখা যায় যে শো এক দুটো একসাথে হয়ে গেলেই আমি আমার পুরো ফ্যামিলি সব মুভ করি। ভালো লাগে। কারণ আমি ঘুরছি, হুম, 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 বেড়াচ্ছি, আমার সাথে আমার ছোট ভাই যাচ্ছে। বাট আব্বু আম্মু তো দেখা যায় যে সময় পায় না বা ওভাবে হ্যাঁ, হয় না, প্ল্যানটা হয় না। একসাথে হয় না, বা ইয়াশাকে দেখতে হয়, বা আমার কাজ হুম, করতে হয়। হুম, হুম। সেই জন্য ছেলে মেয়েদের কাজের জন্যই কিন্তু মা বাবার খুব স্বাভাবিক। কিন্তু ওই রকম রিল্যাক্স এর কোনো হুম, একটা হুম, সুযোগ হুম, থাকে না। তো সেই জন্য আমি চেষ্টা করি যে শো এর ফাঁকে সুযোগ পেলেই দৌড়াও। একসাথে সবাই মিলে। হুম। একদম শেষে রয়েছি, হুম। গান শুনে বিদায় নিব, তার আগে হ্যাঁ। দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও? তোমাকে সবার প্রথম ধন্যবাদ দিতে চাই। থ্যাংক ইউ সো মাচ। আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ, আমি অনিয়ার এটা বলতে চাই। আমি খুবই না, কৃতজ্ঞ। তুমি অনেক ভালোবাসার আমাদের অনেক সবারই। ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। খুবই পছন্দের এটা। তুমি সামনে থেকে না, এবং তুমি যেভাবে সুন্দর করে কাজ করছো, এবং আমার মনে হয় তুমি ডিজার্ভ করো এত সুন্দর কাজের। থ্যাংক ইউ সো মাচ। তোমার ঈদ অনেক সুন্দর রঙিন হোক,
তোমার পরিবারের সবার সাথে, এটাই আমার অনেক ভালো হ্যাঁ এটাই কামনা করছি। আর দর্শকদের সবাইকে আমার পক্ষ থেকে ঈদের অনেক শুভেচ্ছা। ঈদ সবার খুব ভালো কাটুক। বিজনেস স্ট্যান্ডার্ডে আমি আজকে প্রথম এসেছি, আমার খুব ভালো লাগছে। তাদের জন্য অনেক শুভকামনা। আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তোমাকে আমরা অসম্ভব ভালোবাসি এবং তুমি সব সময় গানের পাখি হয়ে আমাদের মাঝে থাকো, এটা আমাদের প্রত্যাশা। আর অনেক ভালো ভালো গান আমরা চাই তোমার কাছ থেকে। ঈদ মোবারক। বিদায় নিব, তারপর গান শুনতে শুনতে শেষ করব। দর্শক, বিদায় নিচ্ছে আজকের মতো আইসিসিএল প্রেজেন্স টিবিএস স্পটলাইট থেকে। আবারও দেখা হচ্ছে নতুন অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং টিবিএস এর সাথে থাকুন। এই মুহূর্তে কোথাও যাবেন না, আমরা গান শুনতে শুনতে বাড়ি ফিরবো। ঈদ মোবারক। তুমি যেহেতু পাখি গানের কথা বললে, তো পাখি অল্প করে শোনা ঈদের সময়। এটা লিখেছে মুসাকে মাহমুদ, সুর সঙ্গীত করেছে বেলাল খান এবং আমার সাথে গিয়েছে বেলাল খান। মনে ঘরে বসত করে ছোট্ট একটা পাখি, সেই পাখিরে যতন করে মনে বেঁধে রাখি। উড়াল পাখি করে আমায় বড় জ্বালাতন, সেই জ্বালাতে ধিকি ধিকি জ্বলি সারাক্ষণ। সুযোগ পেলে চতুর পাখি উড়াল দিতে চায়, মনটায় আমার খা খা করে ভীষণ যাতনায়। ও পাখি পাখি রে, তোরে শুধু ডাকি রে, রোদে রাঙা ভোর নিশি ঘন ঘুম তোরে ছবি আঁকি রে। ও পাখি পাখি রে, তোরে শুধু ডাকি রে, রোদে রাঙা ভোর নিশি ঘন ভোর তোরে ছবি আঁকি রে। Thank you.